এই ত্রিধুমা, শুনেছ মেহুর ওই যে একটা মামাতো ভাই আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, তৌসিফ। একটু আগে ওর লাশ মিলেছে তোমার বাবার বাড়ির ওই যে রাস্তায়। একটা চলন্ত গাড়ি বোধ হয় শরীরটা একদম পিষে দিয়ে গেছে। ত্রিধা চমকে ওনার দিকে তাকায়, আর কিছু শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করে না। চোখের সামনে সবকিছু ক্রমশ অন্ধকার হয়ে আসে, দিকে দিক শূন্য অনুভূত হয়। বিছানায় ঢলে পড়ে মেয়েটা, নিঃশ্বাস থমকালো বোধ হয়। গতরাত থেকে মেহরিমা প্রচন্ড জ্বরের কবলে পড়েছে, ছোট্ট শরীরটা নিয়ে এসেছে, চোখ জোড়া খুলে তাকানোর অবস্থায় নেই, ফর্সা বদন লালচে হয়ে আছে। জ্বরের ঔষধ সেবন করাতে শরীরে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা দৃশ্যমান। পরের শরীরটিও ঠিক হয়নি। নিজের বেঁচে থাকার শেষ সম্বল দুটোর এই অবস্থায় দিশেহারা হৃদিত অবনী শেখ না থাকলে নির্ঘাত ছেলেটা পাগল হয়ে যেত। কাকে রেখে কাকে দেখবে? পরের কান্না থামার নয়, অথচ রাতের পর মেহরিমার বন্ধ নেত্র দুটো এখনো খুলে তাকায়নি। মাত্রাতিরিক্ত তাপমাত্রার দরুন একটু পরপর আখিচোড়া বেয়ে পানি গড়িয়ে পড়ছে। পরীকে খাওয়ানো সহ সব কাজ অবনী শেখ নিজেই করছেন। আজ সকালে ডক্টর এসে পরীকে দেখে গিয়েছে। অতটুকু বাচ্চার ঠান্ডা বুকে চেপে বসেছে। একটু বেলা হলে আবারও গ্যাস দিতে গ্যাস দিতে নিয়ে যেতে হবে। হৃদিতের ভীষণ কান্না পাচ্ছে। আল্লাহ বোধহয় এই ছোট জীবনে একটু শান্তি দেবে না। হয়তো শান্তি নামক শব্দটা হৃদিতের জন্য না। কিছুক্ষণ আগেই তৌসিফের মৃত্যুর খবর এসে পৌঁছেছে বন্ধ ঘরের দোরগড়ায়। অবনী শেখ ছোট্ট পরীকে কোলে নিয়ে থম মেরে বসে আছেন বিছানার এক পাশে। মানুষটা না কাছে আর না কোনো কথা বলছে, পাথর বনে গেছে একদম। অপর পাশে মেহরিমার ছোট্ট নরম ডান হাতটা ধরে ফ্লোরে বসে আছে হৃদিত, জল পড়তে দিচ্ছে ক্ষণে ক্ষণে। এই জীবন কেমন দুর্বিষহ ঠেকছে, বেঁচে থাকাটাই কষ্ট হয়ে গিয়েছে। নিঃশ্বাস নেওয়াটা যেন বিশাল দুর্বোধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। হন্তদন্ত পায়ে ঘরের ভেতরে প্রবেশ করেন আরিফ চৌধুরী। হদির তৌসিফের লাশ গ্রামে নিয়ে যাওয়ার প্রয়োজন। অবস্থা ভীষণ খারাপ। সিসি ফুটেজ চেক করে দেখা গেছে ছেলেটা ড্রাগস অবস্থায় এই রাস্তার মাঝখানে দিয়ে হাঁটছিল। তাৎক্ষণিক একটা ট্রাক শরীরের পিষে দিয়ে গেছে। মধ্যরাতে ঘটনা এটা। তৌসিফ গত 2 দিন আগেই ঢাকায় এসেছে। গতকাল দুপুরে ডক্টর দেখিয়ে ভাঙা হাত দুটো ব্যান্ডেজ খুলেছে। আর আইস ওনার চোখ ছোড়া ছলছল করে ওঠে, আর কিছু বলতে পারেন না। বাবার কথা শুনেও হৃদিত কিছুক্ষণ চুপচাপ বসে রয়, পরক্ষণে ছোট্ট করে বলে, এটা কাকতালীয় কোনো ঘটনা নয় বাবা, এটা পরিকল্পনা মাফিক করা একটা মার্ডার। অবনী শেখ চমকে হৃদিতের দিকে তাকায়। এই ধ্বংসাত্মক খেলায় শেষ পর্যন্ত তৌসিফকেও হারিয়ে বসলো। ছেলেটা তো ফুলের মতো পবিত্র ছিল, ওর দিকে কেন হাত বাড়ালো পশুগুলো? কি জবাব দিবে সাইমা শেখকে? কোন মুখে দাঁড়াবেন ভাইয়ের সামনে? ওই অল্প বয়সের মেয়েটাকে এবার ছেলে হারানোর শোকে নির্ঘাত পাগল হতে হবে, নয়তো দেশান্তরী হবে। অবনী শেখ ফুপিয়ে কেঁদে ওঠেন। কঠিন নারী সত্তাটা আজ যেন সহজেই ধসে পড়ে। বাবা ছেলে দুজনে কিঞ্চিত চমকায়। মেহরিমা জেগেই আছে, কেবলমাত্র জ্বরের তোপে পড়ে লোছনদয় মেলে তাকাতে ব্যর্থ। তৌসিফের মৃত্যুর খবর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতে মেয়েটা নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে আস্তে ধীরে নেত্রযুগল খুলে তাকায়। চোখ দিয়ে বাড়িধারা নেমেছে ইতিমধ্যে। নিজে ওঠার চেষ্টা করে কিন্তু পারে না, ডুকরে কেঁদে ওঠে, অস্ফুট স্বরে আওড়ায়, আমার নিষ্পাপ ভাই। অকস্মাৎ মেহরিমার জেগে ওঠাতে উপস্থিত সবাই ভরকায়। রীতি দ্রুত উঠে দাঁড়িয়ে মেহরিমাকে ধরে। মেহরিমার কি হয় কে জানে, এক ধাক্কায় হৃদিতকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এটার জন্য হৃদিত একদমই প্রস্তুত ছিল না, যার দরুন কয়েক কদম পিছিয়ে যায়। মেহরিমা ওই শরীর নিয়ে কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এলোমেলো পদযুগল দৌড়ে দরজার দিকে যায়। দরজা পর্যন্ত পৌঁছাতে মাথাটা চক্কর দিয়ে ওঠে, পৃথিবী ঘুরতে থাকে, তবুও থামে না। কেবলমাত্র দরজাটা ধরে কয়েক সেকেন্ড দাঁড়ায়। কাঁদতে কাঁদতে ছোটে মেয়েটা। কি করুণ সেই ভাঙা গলার কান্নার সুর! মেহরিমার এহেন কর্মকাণ্ডে উপস্থিত আরিফ চৌধুরী ও অবনী শেখ হতবাক হয়ে পড়েছেন।
হৃদিত ততক্ষণে মেহরিমার পেছনে ছুটেছে। অ্যানাবেলা, আস্তে, এভাবে দৌড়িয়ে যাস না, পড়ে যে ব্যথা পাবি, তুই ঠিক নেই। কে শোনে কার কথা? হৃদিতের কথাগুলো বোধহয় মেহরিমার কান অব্দিও পৌঁছায় না। ঘটনাস্থলে শখানেক মানুষের জটলা বেঁধেছে, প্রকৃতিতে শোকের ছায়া ছড়িয়েছে। মেলে কান্নার শব্দে শ্রবণেন্দ্রিয়ে ঝংকার তুলতেই সবাই সরে দাঁড়ায়। মেহরিমা দৌড়ে সেদিকে যায়। একটা নির্দিষ্ট জায়গায় অবধি পুলিশ বেষ্টনী দিয়ে রেখেছে, এর ওপাশে কেউ যেতে পারবে না। মেহরিমা সে বেষ্টনীর সম্মুখে যেয়ে ধপ করে রাস্তায় বসে পড়ে। তৌসিফের থেতলে যাওয়া লাশটা দেখা যাচ্ছে, ক্ষতবিক্ষত শরীরের ওপর শুভ্র রঙা কাপড় দিয়ে রাখা, যা লাল রক্তে স্নানিত। এই মরণ ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করে কেঁদে ওঠে মেহরিমা। সেভাবে রাস্তার সাথে হাত দুটো দিয়ে আঘাত করে কাঁদতে থাকে। পুলিশ কর্মকর্তারা সহ সবাই ছলছল চোখে সে কান্না দেখে। মেয়েটা জ্বরের ঘোরে অস্পষ্ট বিলাপ করে চলেছে, যা ঠিকমতো বোঝা যায় না। আমার ভাই, আমার নিষ্পাপ ভাই, তোমাকে ওরা বাঁচতে দিল না, আমি ওদের ছাড়বো না। তোমার দাফনের আগে ওদের দাফন করব আমি। হৃদিত এগিয়ে এসে মেহরিমাকে পেছন থেকে ধরে রাখে। হৃদিতের বুকে মাথা রেখে কাঁদে মেয়েটা, হাত দুটো রক্তাক্ত। হৃদিতের বুকে কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। সব ক্রমশ শয্যাতীত হয়ে উঠেছে। মেয়েটার কান্নার সেই হৃদয় বিদারক সুরে পরিবেশ ক্রমশ ভারী হয়ে ওঠে। অশ্বার হয়ে আসে শরীর নিয়ে অদূরে দাঁড়িয়ে আছেন অবনী শেখ। মানসপটে ভাসমান ছোট্ট তৌসিফের স্মৃতি। সবার প্রথমে ছোট্ট তৌসিফকে কোলে নিয়েছিলেন অবনী শেখ নিজেই। একদম লাল টমেটোর মতো হয়ে জন্মেছিল বাচ্চাটা, দেখলে আদর দিতে মন চাইতো। মনের বড় নেউটা ছিল ছেলেটা। এই তো সেদিনও হাফ প্যান্ট পরে উঠান জুড়ে দৌড়ে বেড়াতো, মনে মনে ডেকে মুখে ফেনা তুলে ফেলতো। সময় বুঝে এত দ্রুত চলে যায়, এতটা বড় কবে হয়ে গেল ছেলেটা। আজ সে মনিকে ছেড়ে চলে যাচ্ছে দূরে, বহু দূরে। চাইলেও সেখান থেকে আর কখনো ফিরে আসা সম্ভব না। সব সম্পর্কের বাঁধন আজ ফিকে হয়ে পড়ছে। অবনী শেখের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। আসলে পৃথিবী নিষ্পাপ ফুলেদের জন্য নয়। ধীর পায়ে হেঁটে ঘটনাস্থলে এসে থামে ত্রিধা। মেয়েটা হাঁটার শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে কোনো অশরীরী ক্রমশ শক্তি শুষে নিচ্ছে। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে, হৃৎপিণ্ডটা তীব্র যন্ত্রণায় জর্জরিত। প্রতি নিঃশ্বাসে বুকটা ব্যথায় পিষ্ট হচ্ছে। তখন জ্ঞান হারিয়েছে মেয়েটা। 1 ঘন্টার ব্যবধানে জ্ঞান ফিরতে সে অবস্থাতেই ছুটে এসেছে ঘটনাস্থলে। পায়ে একজোড়া স্লিপার অবধি নেই। অদূরে দাঁড়িয়ে থাকা তৌসিফের লাশের আবছা একাংশ দেখতেই পুনরায় মাথাটা ঘুরে ওঠে। পড়ে যেতে নিলে আয়াস এসে 2 কাঁধ ধরে। ভাইয়ের বুকে হেলে পড়ে ত্রিধা, সময় নিয়ে নিজেকে সামলায়, স্লান হাসে। ভাইয়া, ও ভাইয়া, ও ওভাবে ঘুমিয়ে আছে কেন? ওকে তো ত্রিধা ঠকিয়েছে। ও ত্রিধাকে শাস্তি দিবে না, টাকার পাহাড় গড়বে না। কথা দিয়েছিল তো, ও সব সত্যি না জেনে এই পৃথিবী ছেড়ে যেতে পারে না। আমি যে এই পাপের জীবন বইতে পারবো না। ওকে বলো ভাইয়া, ত্রিধা বিশ্বাসঘাতক হয় না, ত্রিধারা ভাগ্যের কাছে হেরে যায়। পর মুহূর্তে হাউ মাউ করে কেঁদে ওঠে মেয়েটা। সেই কান্নায় প্রকৃতি গুমট রূপ ধারণ করে। কেমন অদ্ভুত এক যাতনা ছড়িয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। আয়েসের আঁখি জোরে জলেরা হানা দেয়। ত্রিধাকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। ভাইয়ের বুকে স্থান পেতে মেয়েটার কান্নার বেগ ক্রমশ বাড়ে। তৌসিফ বলেছিল ত্রিধা যেন আর কোনো দিন ওর সামনে না যায়। মেয়েটা তো তৌসিফের বলা কথা রেখেছে, তবে কেন ফাঁকি দিল ছেলেটা? নিজের দেওয়া কথাটা কেন রাখলো না? ত্রিধাকে কেন ঠকালো? আসল বিশ্বাসঘাতক তো তৌসিফ নিজেই। তৌসিফ বেঁচে থাকলে ত্রিধার কান্না এতক্ষণে নির্ঘাত প্রশ্ন করত, কটকটি রানী, তুমি কাঁদতেও পারো? ত্রিধা ওখানেই বসে পড়ে, হাত পা ছড়াই ছিটিয়ে কাঁদতে থাকে। তবুও বুক ব্যথা কমে না। এই যাতনা যে এত সহজে কমার নয়, আমৃত্যু বয়ে বেড়াতে হবে। মুহূর্তেই ঘটনাস্থলে কানাঘোষা শুরু হয়। তালুকদার বাড়ির বউ সামান্য এক ছেলের জন্য কান্না করছে। কাহিনী কি? নিশ্চয় অন্য কাহিনী। ভেতরে ঘাপলা আছে। এসপি ইভান মির্জা ভ্রু কুচকে ত্রিধার দিকে চেয়ে আছে, হয়তো কোনো কিছুর হিসাব করছে। পাশেই মলিন মুখে দাঁড়ানো অমিত সাহা।
অবনী শেখের বুকের ব্যথা কিলবিল করে ওঠে। ছেলেটা মনের মাঝে কত না কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল, অথচ একটাবারও জানতে পারল না অপর পাশের মানুষটার ভাগ্যের কাছে হেরে গিয়েছে। তৌসিফকে ঠকায়নি। ত্রিধারা কখনো তৌসিফদের ঠকায় না, মন গহীনে আজীবন যত্নে তুলে রাখে। ত্রিধারা কেবল নিজেদের ভালো থাকার বিসর্জন দেয়, ভালোবাসা নয় দিন শেষের প্রহর। ত্রিধারা কেবল নিজের ভালো থাকাটা বিসর্জন দেয়, ভালোবাসা নয় দিনের শেষ প্রহর। ঘড়ির কাঁটা স্থান পেয়েছে 3টার ঘরে। কিছুক্ষণ আগে তৌসিফের জানাজা সম্পন্ন হয়েছে। কোনো প্রকার পোস্টমর্টম করতে দেওয়া হয়নি। এমনিতেই লাশের অবস্থা খারাপ, ওর মধ্যে আর কি কাটাছেঁড়া করবে। এক পবিত্র আত্মাকে মাটির নিচে শুয়ে রেখে দলে দলে সবাই ফিরছে। সাইমা শেখ এই নিয়ে কয়েকবার জ্ঞান হারিয়েছেন। এবার আধা ঘন্টা হতে চলো, অথচ ওনার জ্ঞান আর ফিরছে না। সবার টেনশন তীর তীর করে বেড়ে চলেছে। দ্রুত ঢাকাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল হয়েছে সকলে। গ্রামের স্বনামধন্য ডক্টরের হাল ছেড়ে দিয়েছেন। মেহরিমা অর্ধচেতন অবস্থায় পড়ে আছে। অবস্থা তেমন ভালো না, জ্বর বেড়েছে। ওকে গ্রামে নিয়ে আসতে না চাইলেও এক প্রকার জোর করে এসেছে। ত্রিধা আসেনি, ইচ্ছা ছিল কিনা কে জানে। ঘটনাস্থলে পুনরায় জ্ঞান হারিয়ে বসেছিল মেয়েটা। আপাতত হসপিটালে অ্যাডমিট আছে। পরি আয়েশা চৌধুরীর কোলে আছে। ছোট্ট পরির সবচেয়ে বেশি কষ্ট হয়ে গেছে। ওই অসুস্থ একটুখানি শরীর নিয়ে মাকে ছাড়া থাকতে হচ্ছে। মুখ থেকে ফুটে কিছু বলতেও পারছে না। এতে যেন পরির কান্না বাড়ছে। সবাই অপারক, সিচুয়েশনটা এতই খারাপ। কারোরই কিছুই করার নেই। হৃদিত মাটি দিয়ে ফিরতে অবনী শেখ চঞ্চল পায়ের সামনে এগিয়ে যান। বাবা, আমাদের দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। সাইমার অবস্থা ভালো না। আচ্ছা মা, আমি গাড়ি বের করতে বলছি। যারা যারা যাবেন তারা দ্রুত রেডি হয়ে নিন। মেহু, মাহিরা কি করছে মা? মেহু শুয়ে আছে। আমার মেয়েটা একদম ভালো নেই বাবা। আর পরি আয়েশা আপার কাছে রয়েছে, ভীষণ কান্না করছে। তোমার কাছে রাখো ওকে। আর তোমাদের পরিবারের সবাই যাবে ঢাকাতে। আচ্ছা মা। হৃদিত ওখান থেকে প্রস্থান করে। অবনী শেখ দ্রুত ঘরের দিকে হাঁটা ধরেন। রাত 9টা। আজ যেন বিপদ চারিদিক থেকে ঝেঁকে ধরেছে। এত বছর পর পাপবোধ হয় একেবারে সবার ঘাড় মটকাতে উঠে পড়ে লেগেছে। আধা ঘন্টা আগে তালুকদার মনছিল পাশাপাশি 2টা কক্ষ থেকে আয়রা চৌধুরী ও আব্রাহাম তালুকদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ পর্যবেক্ষণ করে জানা গেছে সম্ভবত শেষ রাতের দিকে নয়তো সকালের দিকে এমনটা ঘটেছে। রহস্যের বীজ বুনছে সকলের মনে। হঠাৎ করে দুটো মানুষ গলে ফাঁস কেন দেবে? আর তার উপর কারোর সাথে কোনো ঝামেলা নেই, কিছু নেই। অপরদিকে কৌশিক তালুকদার ও তার বাবা মামুন তালুকদার নিখোঁজ। রহস্যের গন্ধটা ওদিক থেকে আসছে। সন্দেহের তীর ঘুরে ঘুরে বারবার ওদিকেই যাচ্ছে। ত্রিধার জন্য সেই সকাল থেকে হসপিটালে ছিলেন পাপিয়া তালুকদার। সন্ধ্যার দিকে বাসায় এসে কাউকে না পেয়ে আব্রাহাম তালুকদারের ঘরের দিকে অগ্রসর হন। দরজা খুলে আয়রা চৌধুরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে উনি চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তোলেন। গাছসহ সবাই ছুটে আসে। পরপরে পাশের ঘরে থেকে আব্রাহাম তালুকদারের লাশ উদ্ধার করা হয়। ড্রয়িং রুমের সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। দুজন হাসি খুশি মুখেই মধ্যরাতে দোতলায় উঠেছেন। পার্সোনাল রুমে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় বিষয়টা ঠিক খোলাসা করতে পারছে না কেউ। এসিপি ইভান মির্জার মস্তিষ্ক বিক্ষিপ্ত। সব যেন হঠাৎ করে ঘেটে ঘ হয়ে গিয়েছে। কোথাকার জল গড়ে এই কোথায় এসে থেমেছে। মাঝে সমুদ্রে আটকা পড়েছে যেন, কোনো কোল কিনারা করতে পারছেন না। সাইমা শেখের কাছে ওনার হাজবেন্ড এবং তাবান আছে। ত্রিধার কাছে আয়েশা চৌধুরী আছে। একমাত্র মেয়ের জন্য হলেও ওনার অবস্থা করুন। এই একই হসপিটালে আলাদা কেবিনে আছে দুজনে। সাইমা শেখের অবস্থা ভালো না। জ্ঞান ফেলে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ছেন। আমার আব্বা, আমার আব্বা। জপে কিছুক্ষণ পরে জ্ঞান হারিয়ে বসেছেন। আপাতত ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। অপরদিকে ত্রিধার স্যালাইন চলছে। একটা শেষ হয়েছে, আরেকটা শেষ হওয়ার পথে। মেয়েটার গভীর ঘুমে আচ্ছন্ন। কেঁদে কেঁদে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে।
ইচ্ছা থাকলেও মেয়েকে রেখে তালুকদার মঞ্জিলে যেতে পারছেন না আয়েশা চৌধুরী। অন্যরা সবাইও এখানেই আছে। মেহরিমা জ্বরের ঘরে পৃথিবী ভুলতে বসেছে। দিন দুনিয়ার তার কিছুই খেয়াল নেই। ওকে হসপিটালে অ্যাডমিট করাতে চেয়েও করেনি রিদিত। বাসায় ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করেছে। অ্যানাবেলাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চাই না। সবসময় নিজের কাছে চোখে চোখে রাখছে। ডক্টর এসে 8টা নাগাদ স্যালাইন দিয়ে গিয়েছে। অতিরিক্ত দুর্বল মেহরিমার শীর্ণ দেহখানা। ওর কাছে নার্স সহ তাইপ আছে। পরিও ভালো নেই। সারা দিনের ধকলে ছোট্ট পরির যত্নে বড় ত্রুটি হয়ে গিয়েছে। কুটির শরীরখানা অত্যধিক তাপমাত্রায় বারবার কেঁপে উঠছে। আজ রীতিতে নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগছে। মনে হচ্ছে আর 10টা হাত পা থাকলে ভালো হতো। হঠাৎ করে নিজের জীবনটা কেমন অদ্ভুত হয়ে উঠেছে। নতুন মোড় নিয়েছে। সবার ধ্বংসের পালা শেষ, পাপও শেষ। এবার বোধহয় রীতিতের পালা। তাই জীবন এমন রং দেখিয়ে চলেছে প্রতিনিয়ত। নিজের জানটাকে ওই অর্ধপরিচিত নার্স আর তাইফের হাতে তুলে দিয়ে পরিয়ার অবনী শেখকে নিয়েই হসপিটালে ছুটেছে। আজ এই মুহূর্তে জীবনের কাছে পরাজিত এক সৈনিক রীতিত। রাত 10টা। তালুকদার মঞ্জিলের সামনে দাঁড়ানো রিদিত ও অবনী শেখ। বাসায় ফেরার পথে এখানে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছে। দুজনে দৃষ্টি নিবদ্ধ ড্রয়িং রুমে, যেখানে পাপিয়া তালুকদার আহাজারি করে কেঁদে চলেছেন। আব্রাহাম তালুকদারের ছোট্ট ভাইয়ের মতো লালন পালন করে বড় করেছেন উনি। যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলেন তখন আব্রাহাম তালুকদারের বয়স মাত্র 18। বাবা মাহিন আব্রাহাম তালুকদারকে সবসময় বড় বোনের মতো যত্ন করে স্নেহ করেছেন। মায়ের অভাব পূরণ করার চেষ্টা করেছেন। আয়রা চৌধুরীকে কখনো জায়ের চোখে দেখেনি। সবসময় ছোট্ট বোনের মতো ভালোবাসা দিয়েছেন। আজ আর হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। ওনাকে ঘিরে চারিপাশে সকলের উপস্থিত দৃশ্যমান। আয়েশের সাথে কথা কাটি করে জোরপূর্বক লাশ দুটি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে একদিন ব্যতীত বেশি রাখতে পারবে না। কে মারতে পারে? অবনী শেখ সামনে দৃষ্টি রেখে প্রশ্ন ছোড়েন। হৃদিত মলিন হাসে। যে মেরেছে সে হয়তো কিঞ্চিত নিজের পাপের বোঝা কমাতে চায়। এতগুলো জীবন নষ্ট করে দুটো পাপ মুসলি পাপের বোঝা হালকা হয়ে যায়। ভালোবাসার কাছে মানুষ অসহায় মা। তুমিও কি অসহায়? হৃদিত এতক্ষণে ঘাড় ঘুরিয়ে চায়, হেসে দেয়। ভালোবাসার কাছে আমি অসহায় না, ভালোবাসায় আমার কাছে অসহায়। আমি চাইলেও আমার ভালোবাসার জন্য কিছুই করতে পারি না। ওদের দুজনের কথার মাঝে ওখানে উপস্থিত হয় শ্রেয়া চৌধুরী। অধরে কুটিল হাসি লেপ্টে আছে। এত কাছের মানুষের মৃত্যু যেন ওনার হৃদয় স্পর্শ করতে পারেনি। নিজের সহকর্মীদের মৃত্যুতেও দিব্যি হেসে চলেছেন। হেরে গেলেন অবনী শেখ, আমার সাথে আপনি কখনোই পারবেন না। শ্রেয়া চৌধুরীর কথায় অবনী শেখ মুচকি হাসেন। মানুষের মৃত্যু অনিবার্য। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ প্রদত্ত নিয়ম এটা। শুধুমাত্র তফাৎ এখানেই যে এক একজনের মৃত্যুর সময়টা আলাদা, ব্যাস এতটুকুই। তবে এই যে দেখুন, আমার তো সবাই আছে, জীবিত সকলেই আমার পাশে আছে। কিন্তু আপনি আপনার চারপাশে একটু তাকিয়ে দেখুন, কেউ নেই। এমনকি যার জন্য আপনি আপনার এই পাপের জীবন বয়ে বেড়াচ্ছেন, সেই মানুষটা এখনো অব্দি অবনী শেখে আসক্ত। হেরে যেয়েও জিতেছি আমি। অবনী শেখ কখনো হারতে শেখেনি। জায়গা মতো তীর ছুঁড়ে চুপ রয় অবনী শেখ। তৎক্ষণাৎ শ্রেয়া চৌধুরীর মুখের আদল বদলে যায়। হাস্যোজ্জ্বল আননে আমাবস্যা নামে। হৃদিতের দিকে তাকায়। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থাকেন। ওনার গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান, অথচ আজ ওনাকেই চেনে না। এটা কি মা হিসেবে চরম ব্যর্থতা? তুমি জিততে চেয়েছিলে না, যাও, আজ তোমাকে জিতিয়ে দিলাম হৃদিত। শুধুমাত্র অনুরোধ, আমার বুকে ফুলের ছোড়ার আগে একটাবার আমাকে মা বলে ডাকো। শ্রেয়া চৌধুরীর এহেন কথায় হৃদিত ঈষৎ চমকায়। ভ্রুদয়ের মাঝে ভাঁজের সৃষ্টি হয়। চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে থাকে। সহসা হৃদিতের ফোনটা বেঁচে ওঠে। তাইপ ফোন করেছে। হৃদিত দ্রুত কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে তাইফের ক্রন্দনরত স্বর। ভাইয়া, বাড়িতে আগুন লেগেছে। ভাবি দোতলায় আটকা পড়েছে। পুরো নিচতলায় আগুন ছড়িয়েছে। দোতলায় ওঠার রাস্তা বন্ধ হয়ে গেছে।
ভাবি গভীর ঘুমে আছেন ভাইয়া। কি করবো বুঝতে পারছি না আমি। ও ভাইয়া, তুমি কিছু করো। ভাবির কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতে হৃদিতের মাথায় আকাশ ভেঙে পড়ে। হাত থেকে ফোনটা সশব্দে মাটিতে পড়ে যায়। এক নিমেষে পুরো পৃথিবী উলটপালট হয়ে যায় ছেলেটার। মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। দু চোখের পল্লবে মেহরিমার নিষ্পাপ মুখটা ভেসে ওঠে। চারপাশ থেকে ভেসে আসে মেহরিমার হাসির গুঞ্জন। ভাসমান হয় সেই চিরচেনা ডাক, আমার পরীর বাবা। হৃদিতের আঁখে জোড়া ভেদ করে অস্ত্র গড়িয়ে পড়ে। জীবনটা বোধহয় এখানেই থমকে গেল। শ্রেয়া চৌধুরীর দিকে তাকাতে হাসি মুখে মুখটা আনন্দ চক্ষুগোচর হয়। জন্মদাত্রী মায়ের এমন কর্মকাণ্ডে হৃদিত যেন কথা বলতেও ভুলে যায়। কেবলমাত্র ছোট্ট করে বলে, আমাকে এভাবে না মেরে একেবারে বুকে ছুরি চালিয়ে দিতেন শ্রেয়া চৌধুরী। আপনার হিসাব তোলা রইল, আমাদের আবার দেখা হবে। পরপরই গাড়ির দিকে ছুটে যায়। মিনিটের ব্যবধানে ঝড়ের গতিতে গাড়ি নিয়ে আঙিনা ত্যাগ করে। ঘটনা ততক্ষণে শহর জুড়ে ছড়িয়েছে। তালুকদার মঞ্জিলে অবস্থানরত আয়াস, আরিফ চৌধুরী, আজাদ চৌধুরী সহ সকলে এই মঞ্জিলের উদ্দেশ্যে ছুটেছে। ফায়ার সার্ভিসও পৌঁছে গিয়েছে, কিন্তু মেহরিমাকে উদ্ধার করতে ব্যর্থ। সবার কানাঘুষা থেকে ঘটনা শুনতে ওখানে শরীরের ভার ছেড়ে বসে পড়েন অপনী শেখ। আছেন ওনার পৃথিবী এক নিমেষেই ধ্বংস হয়ে গেল। কোলে থাকা ছোট্ট ঘুমন্ত নিষ্পাপ পরীর দিকে তাকান। আমার পরি, আমার আপুমণি, তুমি এই পরিবারে কেন আসলে? তোমার নানুমণি তোমাকে একটা সুন্দর জীবন দিতে ব্যর্থ হলো। তোমার নানুমণি নিজের হার স্বীকার করে নিয়েছে পরি। তুমি ক্ষমা করো তোমার নানুমণিকে, সে ভীষণ ভীষণ খারাপ। কথা শেষ করে পরীকে নিচের বুকে আঁকড়ে ধরেন। এই প্রথমবারের মতো শব্দ করে কাঁদেন অবনী শেখ। চিৎকার করে কাঁদতে থাকেন। তবুও বুঝি মা নামক নারীর এক বুক হাহাকার কমে। আজ কঠিন নারীর সত্তাটা মা নামক সত্তার কাছে হেরে যায়। যার ভালোর জন্য নিজের জীবনের সবটা বিসর্জন দিল, আজ তাকেই হারাতে বসেছেন। উপস্থিত সকলে অবনী শেখের এই নতুন রূপে হতভম্ব হয়ে পড়ে। আরিশা কাঁদতে কাঁদতে দৌড়ে এসে নিজের সাথে ওনাকে জড়িয়ে নেন। আতিয়া চৌধুরী দ্রুত পায়ে হেঁটে এসে পরীকে নিচের কাছে নিয়ে নেন। মানুষটা বোধহয় ছোট্ট জীবনে নিজের ভালো থাকা, নিজের সবটা খুয়ে বসলো। এক মায়ের আহাজারিতে জামিনীর আধার ক্রমশ গম্ভীর হয়ে ওঠে। অক্সিজেনের পরিবর্তে বিষ ছড়িয়ে দেয় সর্বখানে। প্রতি নিঃশ্বাসে বুক চালা করে। অতরে দাঁড়ানো শ্রেয়া চৌধুরী ওই কান্নার হৃদয়ভেদী সুরে নিজের জীবনের সবটুকু সুখ খুঁজে পায়। এবার মরলেও শান্তির সাথে মরতে পারবেন। ভেনেজুয়েলার গহীন অরণ্যের মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কৌশিকের মাফিয়া ম্যানশন। অন্ধকারের চাদরে মোড়ানো বদ্ধ ঘরের পরিবেশ। দেওয়াল জুড়ে বড় টিভি দৃশ্যমান, যেটা আপাতত ল্যাপটপের সাথে কানেক্টেড। টিভির স্ক্রিনে আজকের সকালের ত্রিধার কান্নার ভিডিও চলমান। কৌশিক টিভির সম্মুখে সোফায় বসা, হাতে ড্রিঙ্কসের গ্লাস। পাশে ঈশানও উপস্থিত। রক্তচক্ষু নিয়ে এক দৃষ্টিতে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে কৌশিক। মনিচোরা জ্বলজ্বল করছে। গ্লাসটা শক্ত পুরুষালী হাতের নিচে পড়ে পিষে চলেছে। একসময় শব্দ করে গ্লাসটা ভেঙে ফ্লোরে ছড়িয়ে পড়ে। হাতটা রক্তাক্ত হয়ে যায়। ঈশান কৌশিকের চোখের আড়ালেই হাসে। আজকে সত্যিটা বের করার মোক্ষম সুযোগ। শুকনো ঢোক গেলে গলা ভিজিয়ে নেয়। সময় নিয়ে আস্তে করে বলে, স্যার, আপনি তো তৌসিফের মার্ডার করেননি, তবুও হয়তো ম্যাম আপনাকে সন্দেহ করছে। আমি শিওর এতক্ষণ ম্যাম আপনাকে ভুল বুঝে বসে আছে। ঈশানের কথা শেষ হতে সেন্টার টেবিলের ওপর থেকে ল্যাপটপটা এক প্রকার উড়ে যেয়ে তুমুল শব্দে টিভির স্ক্রিনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পুরো মুহূর্তে ছনছন শব্দ তুলে ঘর জুড়ে কাচের শতখণ্ড ছড়িয়ে পড়ে। ঈশান চমকে উঠে ছিটকে দূরে সরে যায়। কৌশিক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। রক্তাক্ত হাত নিয়ে সেন্টার টেবিলটা ঘরের বাম সাইডের কাচের দেওয়াল বরাবর ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ গ্লাস ভেঙে ঘরের এক সাইড ফাঁকা হয়ে যায়। টেবিলটা জঙ্গলের মাঝে যেয়ে পড়ে। ঈশান ভয়ে ভয়ে দ্রুত এগিয়ে যেয়ে ঘরের লাইট জ্বালায়। সেই আলোয় দৃশ্যমান হয় লণ্ঠভণ্ড ঘরের সর্বকোণ। রাগে থরথর করে কাঁপছে কৌশিক।
হাতের কপালের গলার শিরাগুলো ফুলে কেঁপে ফেপে নীল হয়ে উঠেছে। সামান্য অতি নগণ্য একটা কারণে কৌশিকের এহেন রাগে হতভম্ব ঈশান। চোখ ছুড়ে অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, তবে নিজের মনের প্রশ্নের উত্তর ঠিক পেয়ে যায়। স্যার ম্যামকে হয়তো ভালোবেসে ফেলেছে। এতেই যেন মুচকি হাসি ফুটে ওঠে অধর পল্লবে। ম্যামের ভালোবাসায় স্যারকে পশু থেকে একজন মানুষে রূপান্তরিত করতে পারবে। পরমুহূর্তে মস্তিষ্কে হানা দেয় শত প্রশ্নের জটলা। ম্যাম তো কখনো স্যারকে ভালোই বাসবে না, ওনার মনে তো অন্য কারোর বসবাস। সম্পর্কটা তো ভীষণ জটিল। তৌসিফের মৃত্যুতে সেই জটিলতা আরো কয়েক গুণ বেড়েছে। তবে এই সম্পর্কের শেষ পরিণতি কি? স্যারের বিনাশ? ম্যামের হাতেই কি স্যারের বিনাশ হবে? মাফিয়া কিং ভালোবাসার এত ক্ষমতা? কথাগুলো ভাবতে ভাবতে ঈশানের বুকটা কেঁপে ওঠে, হৃদস্পন্দন কমে। বেদনার্ত দৃষ্টিতে কৌশিকের দিকে তাকিয়ে রয়। কৌশিক বড় বড় কদমে হেঁটে এসে ঈশানের মুখোমুখি দাঁড়ায়। মুখটা কিঞ্চিত এগিয়ে হিসিয়ে বলে, আমার মুখ দেখে কি পোষ্য মনে হয়, মানুষ মনে হয় না? ঈশান হতবাক, কথা বলতেও যেন ভুলে গেছে ছেলেটা। কৌশিকের রাগের পারদ ক্রমশ বাড়ে, বন্যপশুর ন্যায় গর্জন ছাড়ে। স্পিক আপ ঈশান। ঈশানের অন্তরাত্মা কেঁপে ওঠে, দ্রুত মাথা নাড়ায়। মনে হয় স্যার। কি মনে হয়? মানুষ। তাহলে তোমার ম্যাম আমাকে পশু কেন মনে করে? ওকে কথা দিয়েছিলাম না আমি, ওর সো কল্ড ভালোবাসার মানুষের আমি কিছুই করব না। তাহলে আমাকে কেন ভুল বসছে? কৌশিক তালুকদারের মুখখানি স্মৃত প্রতীক কথা কৌশিক তালুকদার রাখে, নাকি ওর ভালো করতে চেয়ে আমি খারাপ হয়ে গেলাম? ওর ভালোবাসার মানুষটার খুনের প্রতিশোধ ওর হয়ে আমি নিয়ে এসেছি। বুঝলে ঈশান, এই পৃথিবীতে ভালোর দাম নেই। কৌশিক তালুকদার এভাবেই ঠিক আছে, ভালো হওয়ার প্রয়োজন নেই। কৌশিকের ব্যবহারে ঈশান যেন আজ প্রতি সেকেন্ডে চমকাচ্ছে। সামনে সম্পূর্ণ নতুন এক কৌশিক তালুকদার দাঁড়িয়ে। পূর্বের কৌশিক তালুকদার আর এই কৌশিক তালুকদারের মাঝে বিস্তার ফারাক। আর এখানেই যেন ঈশান সাহস খুঁজে পায়। ফের সাহস জুগিয়ে সবচেয়ে কঠিনতম দুটো প্রশ্ন করে বসে। ডেভিড, ম্যাম আপনাকে ভুল বোঝাতে আপনার কি আসে যায় স্যার? ম্যাম তো আহামরি কিছু না আপনার জন্য, তার অস্তিত্ব আপনার জীবনে সামান্য স্যার। একটু থামে স্যার, তবে কি আপনি সত্যি ভালোবেসে ফেলেছেন ম্যামকে? এই প্রশ্নগুলোর জন্য কৌশিক হয়তো একদমই প্রস্তুত ছিল না। ঈশানের মুখমণ্ডল কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভঙ্গুর কাজ ফিরিয়ে গটগট পায়ে হেঁটে যে ভাঙা দেওয়ালের সম্মুখে দাঁড়ায়। ব্যাকসাইড থেকে রিভলভার বের করে জঙ্গলের মাঝে শুট করতে শুরু করে। ট্রিগারের চলমান থাকা আঙুল থামে না। শুটের তীব্র শব্দে অরণ্যের তরুর শাখা প্রশাখার বাসা বেঁধে থাকা নিশাচর বিহঙ্গের দল প্রাণ বাঁচাতে কিচিরমিচির শব্দ করে ছুটে চলে এদিক সেদিকে। কৌশিকের তীব্র রাগ কমানোর একমাত্র মাধ্যম এটাই। অদূরে দাঁড়ানো ঈশান চকচুরা ছোট ছোট করে স্যারের প্রতিটা ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে চলেছে। আকাশের অবস্থাটা ভালো নয়। হঠাৎ করে গুমট রূপ ধারণ করেছে প্রকৃতি। অম্বরের কালো মেঘের দলেরা ছুটে চলেছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। অকস্মাৎ প্রকৃতির এই রূপ পরিবর্তনে সবার মনের এক কোণে এক টুকরো আশার দলা বেঁধেছে। রীতির 10 মিনিট হতে চলল এইচ মঞ্চিলে পা রেখেছে। বার কয়েক চেষ্টা করেও ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। এমনকি বাড়ির পেছন সাইড দিয়েও ভেতরে যাওয়া কোনো রাস্তা খুঁজে পায়নি। পুরো নিচতলা সহ দোতলার একাংশ শক্তিশালী অগ্নির দখলে। আগুনের উষ্ণতার আশেপাশে ঘেঁষে দাঁড়ানো দুঃসাধ্য ব্যাপার। নিজের ক্ষমতার আরামসে কুড়িয়ে চলেছে সবকিছু। এমনকি বাড়ি সংলগ্ন আশেপাশের গাছপালাগুলো। দমকল বাহিনী আগুন নেভাতে ব্যর্থ হচ্ছে, তবু নিজেদের কাছে অটল। আগুন যেন আলোর গতিতে ছড়াচ্ছে। নিজেদের পার্সোনাল হেলিকপ্টার ইনফর্ম করা হয়েছে, তারও দেখা নেই। হৃদির দিগদশা হারিয়ে বসেছে, কোথাও এক টুকরো আলোর সন্ধান নেই। ঘাসের উপর ধপ করে বসে পড়ে ছেলেটা, কি করবে ভেবে পায় না। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে পড়েছে। দোতলের যে পাশে মেহরিমা আছে সেই পাশে আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। হৃদির তো চোখ ভর্তি পানি নিয়ে এক দৃষ্টিতে সেদিকে চেয়ে রয়।
মানুষপটে নিজেদের খুনসুটি দৃশ্য ঝড় বয়ে যায়। একটি সুমধুর হাসির গুঞ্জন হৃদিতকে স্থির থাকতে দেয় না। চারপাশে থেকে ভেসে আসে একটা মেয়ের অসহায় কণ্ঠস্বর। আমাদের একটা সুন্দর সংসার হবে না পরীর বাবা? হৃদিত আর বসে থাকতে পারে না, দৌড়ে যায় জ্বলন্ত আগুনের অর্ধপুরা বাড়িটার দিকে। অ্যানাবেলাকে ছাড়া ওর চলবে না। কয়েকজন হৃদিতের পিছু দৌড়ে ওকে আটকায়। এভাবে বার কয়েক ভেতরে যেতে চেয়েছে ছেলেটা, প্রতিবারে 8-10 জন মিলে আটকেছে। মেহরিমার ঘুমতে ঈষৎ হালকা হয়। বাইরে থেকে শতাধিক মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ শ্রবণেন্দ্রিয়ে ভাসমান। হাই পাওয়ারের ঘুমের মেডিসিন সেবনে চোখ ছুড়া খুলে তাকাতে ব্যর্থ। হঠাৎ করে তীব্র ধোঁয়াতে মেহরিমার কাশি শুরু হয়। কাশতে কাশতে ওর নাজেহাল অবস্থা। এই পর্যায়ে নিজের সাথে তুমুল যুদ্ধের করে আঁকিজোড়া মেরে তাকায়। গায়ে এখনো জ্বর, শরীর ভীষণ দুর্বল। চোখের সামনে ধোঁয়া দৃশ্যমান হতেই ধোঁয়ার উৎস খুঁজে সেদিকে তাকায়। অমনি মেয়েটার অন্তরাত্মার পানি শুকিয়ে যায়, মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। প্রথমেই ঘর ছুড়ে দৃষ্টি ঘুরিয়ে পরীকে খুঁজে। পরী কোথায়? বাচ্চারা তো এই ঘরেই ছিল। আর বাকিরা? মেহরিমাকে একা ফেলে কোথায় গেছে? পরীর বাবা তার অ্যানাবেলা এইভাবে মৃত্যুর মুখে রেখে সে কোথায় আছে? এই খবর কি তার কাছে পৌঁছায়নি? ঘরের একাংশে আগুন দাউ দাউ করে জ্বলছে, ফার্নিচার পুড়ে সব শেষ। মেহরিমার হাতে তখনও ক্যানুলার মাধ্যমে স্যালাইন চলছে। পরীকে খুঁজতে হবে। একটানে হাত থেকে ক্যানুলা খুলে ফেলে ঘূর্ণায়মান মাথা। দুর্বল শরীর নিয়ে নিচে নেমে দরজার দিকে দৌড়াতে যেয়ে পা বেঁধে ফ্লোরেই মুখ থুবড়ে পড়ে যায় মেয়েটা। সাথে সাথে আলমিরার একটা আধো পোড়া পাল্লা পড়ে ওর জীর্ণ শীর্ণ দেহের উপর। আর উঠতেই পারে না। শব্দনালী ছিঁড়ে আর্তনাদ বেরিয়ে আসে। মেহরিমা পেটের যন্ত্রণায় শব্দ করে কেটে দেয়। শরীর তুলে আর উঠে দাঁড়াতে পারে না। অস্পষ্ট দৃষ্টিতে এক বুক আশা নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকে মেয়েটা। এই বুঝে পরীর বাবা এসে মেয়েটাকে উদ্ধার করলো, আদরে আদরে ভরিয়ে দিল। কিন্তু না, এমন কিছুই ঘটে না। আখিজুগুল ক্রমশ ধোঁয়াশা হয়ে আসে। পৃথিবী অন্ধকারে তলিয়ে যায়। শেষবারের মতো অথর নারী অস্ফুট স্বরে আওড়ায়, আমাদের একটা সুন্দর সংসার হলো না পরীর বাবা? আমাদের পরীকে প্লিজ বাঁচিয়ে নিন আপনি, আমাকে ক্ষমা করবেন। আরো 20 মিনিট সময় খেয়ে হেলিকপ্টার এসে পৌঁছায় ঘটনাস্থলে। সিঁড়ির দরজার চাবি নিয়ে দৌড়ে সেদিকে যায় রিদিত। কয়েক সেকেন্ডে লাফিয়ে ওঠে হেলিকপ্টারে। হেলিকপ্টারের ছাদ বরাবর অবস্থান করতেই ছাদের এক সাইডে লাফ দিয়ে নামে রিদিত। কারো অপেক্ষা করে না, দ্রুত গতিতে দৌড়ে যেয়ে সিঁড়ির দরজা আনলক করে ভেতরে চলে যায়। এই মনসিল সিঁড়ির দরজার দুই দিকে থেকে লক সিস্টেম আছে, তাই ভেতরে যেতে বেশি বেগ পেতে হয় না রিদিতকে। সিঁড়ির এক সাইডে আগুনে চলছে, তবে এই আগুন বুঝি রিদিতকে থামাতে পারে? ছেলেটা ডান হাতের একাংশে দিব্যি আগুন লেগে চলছে, অথচ তার সেদিকে খেয়াল নেই। ওই জ্বলন্ত আগুন ধোঁয়া সব মারিয়ে নিজেদের কাঙ্ক্ষিত ঘরের সম্মুখে উপস্থিত হয় রিদিত। বাইরে থেকে লক করা ঘরটা। রিদিত বলছে ওর অ্যানাবেলা শত চেষ্টা করলেও এই ঘর থেকে বেরোতে পারতো না। সময় নষ্ট না করে দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে সবকিছু সহ 3 দেওয়াল সবটা পুরো শেষ, শুধুমাত্র সিলিংটাই বাকি আছে। তীব্র কালো ধোঁয়ার চাদরের নিচে ঢাকা পড়েছে ঘরের পরিবেশ। সবটা অন্ধকার। গলা বুক জ্বালা করা কাশি নিয়ে ওই আধা পোড়া ফার্নিচার সহ ধোঁয়ার মাঝেই মেহরিমাকে ঘর ছুড়ে খুঁজে রিদিত। কয়েক মিনিট খুঁজে অবশেষে আলমিরার আধা পোড়া পাল্লার নিচে আগুনে ঝলসে যাওয়া মেহরিমার অস্তিত্ব চক্ষুগোচর হয়। মেয়েটার মুখ সহ শরীরের এক সাইডের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। রিদিত দৌড়ে সেদিকে যায়, এক হাতে পাল্লাটা তুলে দূরে ছুঁড়ে মারে। নিজের কাপা কাপা হাত বাড়িয়ে মেহরিমার নাসারন্ধ্রের নিকট আঙুল রাখে। নিঃশ্বাস চলছে। দ্রুত মেহরিমাকে কোলে উঠিয়ে নেয়, বুকের সাথে ছড়িয়ে ধরে উল্টো পথে দৌড় দেয়। আজ পা ছড়া চলছে না, বারবার ভেঙে আসছে। মেহরিমার এই অবস্থা রিদিতকে যেন ভেতর থেকে মৃত বানিয়ে দিয়েছে। ওই পোড়া কপাল সহ পোড়া গালে ইতিমধ্যে বার কয়েক চুমো খেয়েছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারেনি। হৃদিতের ডান হাত সহ কোমরের সাইড পুড়ে ঝলসে গেছে। ছেলেটা যতক্ষণে ছাদে পৌঁছায় ততক্ষণে হেলিকপ্টার ছাদে ল্যান্ড করেছে। ওদের অপেক্ষার প্রহর গুনেছে, অথচ কেউ ভেতরে যায়নি। স্বার্থপর দুনিয়ার স্বার্থন্বেষী মানুষ। অবশ্য হেলিকপ্টারে চৌধুরী পরিবারের কেউ ছিল না। ওদের দেখে দুজন ছেলে এগিয়ে আসতে নিলে শুনতে পায় হৃদিতের ভঙ্গুর শীতল কণ্ঠস্বর,
ডোন্ট টাচ হার, আই উইল ম্যানেজ। কেউ ওর সামনে এগোনোর সাহস পায় না। হৃদিত নিচে মেহরিমাকে দ্রুত হেলিকপ্টারে উঠিয়ে নেয়। সোজা হেলিকপ্টার হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। মধ্যনিশি, ঘড়ির কাঁটে একটার ঘরে ঘাটি গেড়েছে। শ্রেয়া চৌধুরী নিজের তৈরি বাড়িতে আছেন। ড্রয়িং রুমে টিভি দেখে রবীন্দ্রসঙ্গীত আমার হিয়ার মাঝে গানটা ভেসে আসছে। সোফায় মাথা এলিয়ে দিয়ে গুনগুন করে উনিও সাথে সাথেই গাইছেন। ছেলের ধ্বংসে উনি এক বুক শান্তি পেয়েছেন। অবশেষে মন মস্তিষ্ক উভয়ে স্বস্তি মিলেছে। নিজের একার খুশিটুকু সেলিব্রেট করতে বিরিয়ানি রেঁধেছেন। রান্নাঘরে ভীষণ ক্লান্ত উনি, তাই একটু রেস্ট নিচ্ছেন। একটু পরেই খাবে। হঠাৎ কলিং বেলের শব্দ ওনার চোখ মুখ কুঁচকে আসে। এত রাতে আবার কে আসলো? গানটা চলতেই থাকে। উনি উঠে যেয়ে দরজা খুলে দেন। নিচের ঘরের দেরি করে আরিফ চৌধুরীকে দেখতে ওনার অধরে মুচকি হাসি রেশ ছড়িয়ে পড়ে। খুশি খুশি কণ্ঠে বলেন, হঠাৎ তুমি এখানে, কিছু বলবে? বাইরে দাঁড়িয়ে থেকো না, ভিতরে এসো। কথা শেষ হতেই ডান গালে 5 আঙুলের ছাপ বসে যায়, পরপরই বাম গালে। শ্রেয়া চৌধুরী তপ্তা খেয়ে আরিফ চৌধুরীর দিকে তাকান।